অয়ন মায়াকে ঠাস করে চড় মেরে বসে। শাড়ি পরে রূপ দেখিয়ে বেড়ালে আমি কেন? কোনো ছেলেই ঠিক থাকবে না। তোর তো লজ্জা নেই। এত বড়ের পরও পেহাপনা ছাড়িস নি। এসা সেই থেকে অনেক ভালো। এসার থেকে ভালো আছি। অন্তত বাড়িতেই শরীর দেখিয়ে ঘুরি, 100 লোককে তো দেখাই না। বলেই মাথা চেপে দাঁড়ায় মায়া। অয়ন রাগ সামলাতে পারেনি, আবারও মায়াকে দেয়ালে চেপে ধরে। মায়া মরে যাবে এমন অবস্থা। যেমন ঘাপছে তেমনই কাঁপছে শরীর, চোখ লাল হয়ে গেছে, গাল মুখও লাল হয়ে গেছে। নাক দিয়ে রক্ত আসতেই অয়ন ছুঁড়ে ফেলে দেয় মায়াকে। আজকের পর তোর মুখ আমাকে দেখালে তোর মায়ের মনোভাব দেখবি তুই। তোকে যেন ভুল করে আমার সামনে না দেখি। পুরো ঘরের জিনিস তছনছ করে ফেলে। মায়া ফ্লোরে পড়ে আছে সেন্সলেস অবস্থায়। অয়ন বেরিয়ে যায় নিজের রুমে, কাজের জিনিস সহ সবকিছু ভেঙে ফেলে। হন হন করে বেরিয়ে যায় রুম থেকে। গাড়ি নিয়ে বেরোয় এশার বাড়ির উদ্দেশ্যে। খুব স্পিডে ড্রাইভ করছে। এসা বলেছিল যাই হয়ে যাক কখনো যেন এশার বাড়ি না যায় অয়ন, কিন্তু আজ সে কথা রাখতে পারবে না অয়ন। মুন্নি বাগানে গিয়েছিল, প্রতি সোমবারও বাগানের কাজ করে। কাজ শেষ করেই বাসায় ফিরে আসে। জমিলা খালা 10টায় আসে। নাস্তা বেশিরভাগ সময় মুন্নিই তৈরি করে। সকালে নাস্তা তৈরি করে দেখে মায়াকে ডাকতে থাকে। কোনো সারা শব্দ না পেয়ে আস্তে আস্তে উপরতলার ঘরে খুঁজতে থাকে। অয়নের ঘরের সামনে আসতেই দেখে সব ভেঙে চুরে পড়ে আছে, কেউ নেই রুমে। ধীর পায়ে সামনে রুমের দিকে এগোয় মুন্নি। ভাবি ভাবি বলে ডাকতে ডাকতে রুমে ঢুকে মায়াকে পড়ে থাকতে দেখে দৌড়ে যায়। এক অজানা ভয় কাজ করে মুন্নির মনে। অয়ন খুব মেরেছে বেশ বুঝতে পারে মুন্নি। আস্তে আস্তে মাথা উঠিয়ে কোলে তুলে মুন্নি উঠে পানি নিয়ে এসে চোখে মুখে পানি দেয়। মায়ার সেন্স এসেছে। মুন্নি যখন অসুস্থ হয়েছিল তখন ডাক্তার প্যারাসিটামল দিয়েছিল, সেটা খুঁজে মায়াকে খাওয়ায়। তারপর জমিলা খালা দুধ নিয়ে এলে সেটা খাইয়ে দেয়। কাঁদছে মায়া। মুন্নি শক্ত করে বুকে জড়িয়ে নেয় মায়াকে, তারপর পেটে গরম সেক দিয়ে দেয়। আস্তে আস্তে ঘুমে তলিয়ে যায় মায়া। মুন্নি আর জমিলা খালা মিলে পুরো রুম পরিষ্কার করে দেয়। তারপর অয়নের রুম পরিষ্কার করতে যায়। মুন্নি 8 পর্যন্ত পড়েছিল, তাই ডিভোর্স পেপারটা দেখে বুঝে এটা ওদের বিচ্ছেদের কাগজ। রাগে ছিঁড়ে টুকরো টুকরো করে নিচে ফেলে দেয় মুন্নি। অয়ন ইশারদের বাসায় এসে দেখে বাড়িতে তালা দেওয়া। বেশ কয়েকবার কল করার পরও রিসিভ হয়নি। রাগে ফোনটাকে ঢিল ছুঁড়ে অমনি গাড়ি চাপা পড়ে কয়েক টুকরো হয়ে যায় ফোনটা। মাথা ব্যথা করছে অয়নের, সাথে শরীরও নিস্তেজ লাগছে। এখন বাড়ি কোনোভাবেই যাবে না অয়ন, তাই অফিসের দিকে রওনা হয় অয়ন। মায়া ঘুম থেকে উঠেছে, শরীর চলছে না, খুব ব্যথা, মাথাও ফুলে আছে, গালে 4 আঙ্গুলের ছাপ স্পষ্ট। আস্তে আস্তে উঠে দাঁড়ায় মায়া। পড়ে যেতে নিলেই মুন্নি ধরে ফেলে। সকালে দুপুরে কিছু খায়নি মায়া, তাই ডাকতে এসেছিল, তাই মায়া পড়তে যেও বেঁচে গেল। মুন্নি আস্তে আস্তে ধরে ওয়াশরুমে নিয়ে গেল মায়াকে। মুখে হাত পা ধুয়ে দিল, তারপর আবার এনে বিছানায় বসিয়ে দিল। পরের দিন মায়ার মামা মায়াকে কল করে। হ্যালো মামা। মামা কি হয়েছে? মা ঠিক আছে তো? মায়া কেঁদে দেয়। কি হয়েছে? সবাই একসাথে প্রশ্ন করে। মায়ের কিছু হয়েছে, আমার যেতে হবে। বলেই মায়া বেরিয়ে যায়। মায়ার পিছু পিছু সবাই বেরিয়ে আসে। মাহিনের গাড়ি করে সবাই মায়ার মামার বাড়ি, যে ফ্ল্যাটে আদনান সাহেব সবাইকে রেখেছেন, সেখানে যাত্রা করে। বাসায় তেমন মানুষ নেই, তবে মামাদের রুমে ঢুকতেই দরজায় অনেক মানুষ। মা আসন্ন ঝড় টের পেয়ে গেছে। ভিড় ঠেলে ভিতরে ঢুকে চিৎকার দিয়ে কেঁদে ওঠে মায়া। মা, হ্যাঁ, মায়ার মা মাইমুনা শেখ আর বেঁচে নেই। মায়া কান্নায় ভেঙে পড়ে, মায়ের মাথার কাছে বসে। কিছু সময় পর মায়া চলে যায় মায়ের লাশ নিয়ে গ্রামে। এই মুহূর্তে দুনিয়ার কোনো খবরই নেই তার। মাকে আর দেখা হলো না, শোনা হলো না মায়ের শেষ কথা। মুন্নি বাড়িতে ঢুকে অয়ন সোফায় বসে বসে চিপস খাচ্ছে আর টিভি দেখছে। মুন্নি মায়ার কাপড়গুলো রাখতে উপরে যেতে নেয়। সিঁড়ির কাছে আসতেই অয়ন বললে, মহারানীরা কোথায় যাওয়া হয়েছিল? তারপর পেছন ফিরে বলল, তা সে কই? মায়ের লাশ নিয়ে গ্রামে গেছে। নির্লিপ্ত স্বরে বলল মুন্নি। মায়ের লাশ চমকে উঠে বলল অয়ন। অয়ন গাড়ির চাবি আর মানিব্যাগটা হাতে নিয়ে দ্রুত বেরিয়ে যায়। বাসায় পরা ট্রাউজার আর টি শার্ট পরা, কোনো রকম গাড়িতে উঠে। উদ্দেশ্য রাড়িপাড়া গ্রাম, মায়ার গ্রাম। ড্রাইভ করছে অয়ন। বারবার একটা কথা মনে হচ্ছে। কেন এ কথা বললাম কেন? এসেকে নিয়ে এতটা পেরেছিলাম যে এমন একটা কথা। শিট। 3 ঘন্টা সময়ের মধ্যে অয়ন পৌঁছে গেল রাড়িপাড়া গায়ে। হন্তদন্ত হয়ে বাড়ির দিকে ছুটল। এসেও গেল। জানাজায় দাঁড়িয়ে গেছে সবাই। উঠোনের পাশেই জানাজার ব্যবস্থা হয়েছে। অয়ন পাশে থাকা চাপাকল থেকে উজু করে শরিক হলো। 4 জন মধ্যে সেও একজন হয়ে কবরস্থানে গেল। মাটি দেওয়া শেষ করে অয়ন ফিরে আসে বাড়িতে।
খুব কলিজায় জ্বলছে তার। সব কিছুতে নিজেকে দায়ী মনে হচ্ছে, কিন্তু এটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র। কারো কথায় কিন্তু কেউ মরে যায় না। ঘরের সামনে বারান্দায় বসে আছে মায়া, চেয়ে আছে আকাশ পানে। অল্প সুখে কাতর আর অধিক সুখে পাথর। আজ মায়ার সাথে তেমনই হয়েছে। জমে গেছে মায়া, চোখ থেকে পানি পড়া বন্ধ হয়ে গেছে। হিজাবের পিন গালে লেগে গাল থেকে কিছুটা রক্ত বেরিয়ে শুকিয়ে আছে। মাটির তৈরি বারান্দায় পা গুজে আকাশ পানে চেয়ে আছে। মায়া, চলো ফ্রেশ হবে, চলো তোমার নিয়ে বাড়ি যাব। মায়া নড়ল না, চোখের পলকও পড়ল না। মায়ার দৃষ্টি যে স্থির। অয়ন আর কিছু না বলে কোলে তুলে গোসলখানায় নিয়ে গেল। নিয়ে গোসল করিয়ে দিয়ে কাপড় হাতে দিয়ে বলল, তুমি চেঞ্জ করে নাও, আমি আসছি। অয়ন বেরিয়ে চলে গেল। মায়ার মামা উঠোনের পাশে দাঁড়িয়েছিল। অয়ন তার দিকে এগিয়ে গেল। আদনান সাহেব ফিরছেন দেশে। মাহিনের থেকে খবর পেয়েই রওনা হয় তিনি। বিকেলে নিজের রুমে বসে আছে মায়া। সব কিছু তার বিষাদময় মনে হচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না। বিছানায় হেলান দিতে রাজ্যের ঘুম নেমে এলো চোখে। সন্ধ্যায় ঘুম ভাঙল একটা বাজে স্বপ্ন দেখে। তোর এই মুখ আমাকে দেখালে তুই তোর মায়ের মরা মুখ দেখবি। কথাটা বারবার কানে বাজছে মায়ার। লাফ দিয়ে উঠে যায় মায়া। আমার মা, আমার মা। কাঁদতে থাকে মায়া। অয়ন পাশের রুম থেকে এক প্রকার দৌড়ে আসে। আলতো করে জড়িয়ে ধরে বলতে থাকে। কি হচ্ছে মায়া, কি হচ্ছে? মায়া অয়নকে ছাড়া দিয়ে সরিয়ে পিছু সরে আসে। আপনি একটা খুনি। হ্যাঁ, আপনি একটা খুনি। আপনার এই বিষাক্ত মুখে অভিশপ্ত কথায় আজ আমার মায়ের প্রাণ নিয়েছে। আমার মায়ের প্রাণ নিয়েছে। অয়ন কি বলবে বুঝে উঠতে পারছে না। কিছু সময়ের মধ্যে অয়ন নিজেকে সামলে নিয়ে মায়ার কাছে যায়। দেখো মায়া, রাগের মাথায় আমি একটা কথা বলে ফেলেছি, আর তার মানে এই নয় যে আমার কথা আন্টি মারা গেছে। কারো কথায় কারোর প্রাণ যায় না। আর যদি এমন হতো তাহলে মানুষের কথা অনেক মানুষই মারা যেত। মায়া আরো সরে আসে অয়ন হতে। আপনার কথাই আমার মাকে গ্রাস করেছে। আপনি খুনি, রাগের মাথায় বলে ফেলেছেন, তাই না? আমরা গরিব বলে কি আমাদের যা ইচ্ছে তাই বলা যায়? আমরা কি মানুষ না? নাকি মানুষ মনে করেন না আমাদের? হ্যাঁ মিস্টার আবির, আবির চৌধুরী, আপনি গরিবকে মানুষই মনে করেন না, তাই তো অনায়াসে বলে দেন যা ইচ্ছে তাই। যেদিন আপনার জীবনে আপনার ভালোবাসার মানুষ ফিরে আসবে সেদিন তো ছুঁড়ে ফেলে দিবেন। তখন কি করব আমি? বলুন কি করব? আমার মাকে নিয়ে বেঁচে থাকার আশায় ছিলাম, সেটাও কেড়ে নিলেন। কেন? কি ক্ষতি করেছিলাম আমি আপনার? কিসের শাস্তি দিচ্ছেন আমায়? একদমই কথাগুলো বলতে বলতেই হাঁপিয়ে ওঠে মায়া। শ্বাস টানতে পারছে না একদম। কোনো রকমে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায় মায়া। মায়া, তুমি চাইলে এই বাড়িতে থাকতে পারো। এই বাড়িতে তো 3জন কাজের লোক আছে, তাহলে আমাকে কেন রাখবেন আপনার স্ত্রীর অবর্তমানে রক্ষিতা হিসেবে? মায়া, চিৎকার করবেন না। অনেক তো চিৎকার করেছেন, গায়েও হাত তুলেছেন। মদ খেয়ে নিজের বউয়ের উপর জোর জবরদস্তি করে তার দোষ তারই ঘাড়ে দিয়েছেন। তার মায়ের মরার পথ প্রশস্ত করে দিয়েছিলেন, তাও কাজ করে গেছে। এবার আর হারানোর মতো কিছুই নেই আমার। যা ইচ্ছে করতে পারেন আপনি, যা ইচ্ছে করেন। মারবেন আমায়? মারুন না, মারুন আমায়, মারুন। কথা দিচ্ছি আমি খুব জলদি চলে যাব। আমি আপনাকে ছেড়ে অনেক দূরে চলে যাব। সত্যি আর সময় নষ্ট করব না আমি আপনার। একদমই না, একদম না। বলে মায়া রুম থেকে বেরিয়ে যায়। অয়ন বিছানায় ধপ করে বসে পড়ে। আজ কেন যেন খুব মায়া হচ্ছে মায়ার জন্য। মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে ওকে নিয়েই বসে থাকি। কিছু ভাবতে পারছে না অয়ন। ফোন গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায় অয়ন। মায়া ছাদে এসে গুটিসুটি মেরে বসে কাঁদতে থাকে। এই জীবনে কি কখনো সুখের মুখ দেখবে না? আমার জন্মই কি দুঃখের জন্য? আমার তোমার সাথে সাথে নিয়ে চলো না মা, তোমার সাথে নিয়ে চলো। আমি আর পারছি না। ছোটবেলা থেকেই সহ্য করে চলেছি আমি। নিজে নিজে বলে আকাশপানে চেয়ে চিৎকার করে কাঁদতে থাকে মায়া। অয়ন গাড়ি থামায় একটা বট গাছের নিচে। আজ ক্লাবে যাচ্ছে না, ইচ্ছে করছে না কোনো ছাইপাশ গিলতে। অয়ন গাড়ি থামিয়ে বট গাছের নিচে যেয়ে বসে। এখানে অনেক সময় কাটাতো অয়ন, সাথে ইমন। অয়ন, তুই এখানে? হ্যাঁ, এলাম। ভালো লাগছে না। ভাবি কোথায়? কি অবস্থা এখন? মায়ার কথা শুনেই মন খারাপ হয়ে যায় অয়নের। সবটা খুলে বলল মাহিতকে। কথাগুলো শুনে মাহিদের যেন মাথায় রক্ত উঠে গেল। শালা, তুই কোনো মানুষই না, তুই একটা অমানুষ। এসব কোনো মানুষের কাজ? ছি, আর এসব করেছিস কার জন্য? ওই ক্লাসলেস, ইনপ্যাসিবল, বেমান ঠক মেয়েটার জন্য? মাহিদ, চিৎকার করছিস কেন? মারবি আমায় ভাবির মতো? মার না মার, তবুও সত্যিটা মিথ্যে হবে না, সত্যি থাকবে। তুই এত বোকা অয়ন, যে মেয়ে আজ 1 সপ্তাহ যাবৎ তোর ফোন তুলছে না,
না দেখা করছে তোর মনে হয় ওই মেয়ে তোকে ভালোবাসে? এনাফ মাহিন, অনেক হয়েছে। তোকে আমার বলাই ভুল হয়েছে। ধ্যাত। হুম, ভুল তো বটেই, তবে আমাকে বলে নয়, কাল সকাল হতে দে, সব জবাব পেয়ে যাবে। অয়ন গাছে হাত বাড়ি দিয়ে বাড়িমুখী হয়। সকালে অয়ন, অয়ন, হুড়মুড়িয়ে ঘুম থেকে উঠে অয়ন। বাবার গলা না, শরীরের উপর থেকে চাদর সরিয়ে দ্রুত পায়ে নিচে নামে অয়ন। বাবা তুমি? কি আশা করনি বুঝি? না আসলে সকালে। সকাল 10:30 বাজে, এখনো সকাল রয়েছে কি? কই আমার তো মনে হচ্ছে না। না বাবা আসলে। কি আসলে নকলে করছো? মায়া মা কোথায়? অয়ন এরকম প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। কি বলবে এখন? রাতে এসে দেখেছিল মায়া বিছানায় ঘুমাচ্ছে ওর ঘরে, কিন্তু সকালে আসলে বাবা। ঠাস ঠাস। বাবা। চুপ বেয়াদব, তোর ওই মুখে আমায় বাবা ডাকবি না। বাবা তুমি একটা রাস্তার মেয়ের জন্য। ঠাস ঠাস। বাবা। চিৎকার করবি না একদম। আমি মায়া নই। শোন, কিছু কথা বলি আস। যে মেয়ের জন্য এত কিছু করে চলেছিস, সে মেয়ে একটা ঠকবাজ, চোর, নোংরা মেয়ে। মিস্টার আদনান চৌধুরী, এনাফ। অনেক বলেছেন আপনি, আর নয়। এশাকে নিয়ে আর একটা কথা বললে। কি করবে বাবার গায়ে তুলবে বুঝি? হ্যাঁ, তুই তো আর তোর মাঝে নেই, অমানুষে পরিণত হয়ে গেছিস। এখন তুই সবই পারবি। এসো ভেতরে আসো। বলতেই মাহিন, অদ্রি, আলিফ ভেতরে আসে। ও, তাহলে তোরা প্ল্যান করেই। থাম অয়ন, ওদের ল্যাপটপটা ওপেন করো। অদ্রি ল্যাপটপটা অন করতেই ইমো নেশার বিয়ের ভিডিও অন হয়। সবার দৃষ্টি অয়নের দিকে, আর অয়নের দৃষ্টি ল্যাপটপের দিকে। কিছু সময় দেখেই অয়ন চিৎকার করে ওঠে। কি এসব? এসে এমনের সাথে মানে কি এসবের? তুই কি ফিডার খাস অয়ন? শোন, একটা কথা বলি, জীবনে সবাই ভালোবাসে, কিন্তু তোর মতো কেউ অমানুষ হয়ে একটা নিষ্পাপ মেয়ের সাথে এরকম করে না। চোখের রঙিন চশমাটা খুল এবার। বলেই অদ্রি, আলিফ, মাহিন বেরিয়ে যায়। আদনান সাহেব বলতে শুরু করে। যেদিন প্রথম তুই তোর মাকে জড়িয়ে ধরে এসার কথা বলেছিলি, সেদিন আমি সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম যে আমার ছেলে কাউকে ভালোবাসে। ঘরে একটা নতুন বউ আসবে, আমায় বাবা বলে ডাকবে। সেদিনই আমি এসার সাথে তোর বিয়ে দিতে ওর খোঁজ খবর করি, কিন্তু ওকে যখন আমি ওরকম পোশাক পরিহিত দেখি, সেদিনই আমার সন্দেহ হয় ও কোনো ঘরের মেয়ে। ওর সব খোঁজ খবর নিয়ে জানতে পারি ও সে সময় অনেক ছেলের সাথে রিলেশন করে। আর ওর প্রথম প্রেম ছিল ইমন। ইমনের সাথে কথা বলতেই সব পরিষ্কার হয়ে যায়, অনেকটা কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার মতো। আরও জানবি, ইমনের থেকেই নয় জানিস। শুধু এটুকুই বলবো, আমি তোর জন্য খাঁটি হিরে খুঁজে এনেছি, কোনো কাছের ফাঁকে তলিয়ে যেতে দেইনি তোকে। তাই তো এশা আজ ইমনের ঘরে, আর মায়া তোর ঘরে। আর এশা সে খুব ভালো আছে, খুবই ভালো। বলেই দ্রুত পায়ে নিজের রুমে চলে যায় আদনান সাহেব। অয়ন ফ্লোরে ধপ করে বসে পড়ে। বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে অয়ন। যত দূর চোখ যায় তাকিয়ে আছে। কি হয়ে গেল এসব? এভাবে ঠকালো, আর আমি কিছুই জানতে পারলাম না। বিকেলে মায়া বাড়ি চলে এসেছে। নীরার কাছে গিয়েছিল সকালে। বাবাই যেতে বলল যদি মনটা ভালো লাগে তাই। কাল খুব করে বাবা বুঝিয়েছেন এটাও নিজের সংসার, মায়ার সংসার। এখানে অন্য কেউ দখল নেবার যোগ্যতা রাখে না। কিন্তু যার জন্য সংসার সেই অন্যের। না, নিজের একটা কোনোরকম ব্যবস্থা করে চলে যাব এখান থেকে। থাকবো না আর কারো বিরক্তির কারণ হয়ে। দীর্ঘশ্বাস ছেড়ে উপরে ওঠে মায়া। অয়নের ঘরের সামনে দিয়েই মায়ার ঘর, যেতে না চাইতেও চোখ একবার মায়ার যায় অয়নের ঘরে। অয়ন উপর হয়ে ঘুমোচ্ছে। মায়া চোখ সরিয়ে সামনে যেতেই কেউ পথ আগলে দাঁড়ালো। বাবা কিছু বলবেন? নিজের ঘরে ফিরে যাও মা। কিন্তু বাবা। দেখো, আমি তোমার মায়ের লাশ দেখিনি, তবে আমি এটা জানি উনি স্টক করে মারা গেছেন। দেখো মায়া, আমরা কেউই চিরকাল বেঁচে থাকবো না। একদিন না একদিন পরপারে পাড়ি জমাইতে হবে। আর কারো কথায় কেউ মারা যায় না মায়া। এটা সম্পূর্ণ একটা ভুলভ্রান্ত ধারণা। বাবা। হ্যাঁ মা, আমি শুনেছি সবটা মাহিন আর মুন্নির কাছ থেকে। আমি তোমার কাছে আমার ছেলে হয়ে ক্ষমা চাচ্ছি। তুমি ওকে ক্ষমা করে দাও, আর সবটা নতুন করে শুরু করো। এখনো কিছুই শেষ হয়ে যায়নি। যাও, ফ্রেশ হয়ে নিজের ঘরে ফিরে যাও। ওই ঘরটা কি আদৌ আমার বাবা? না, ওটা তোমার ঘর না, কিন্তু অন্য কারো কিন্তু নয়। চাইলেই নিজের করে নিতে পারো। বাবা আপনি হয়তো জানেন না ওই ঘরের অধিকার
অনেক আগেই অন্য কেউ পেয়ে গেছে। আমি তো শুধুমাত্র অতিথি। মনে মনে বলেই মায়া নিজের রুমে চলে গেল। মায়া ঘরে ঢুকে অয়নকে না দেখার ভান করে একটা থ্রি পিস নিয়ে ওয়াশরুমে চলে যায়। অয়ন মায়াকে সরি বলার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এদিকে মায়া শাওয়ার ছেড়ে কাঁদছে যাতে শব্দ না শুনে কেউ। জীবনটা এরকম না হলেও পারত। কেন ছেড়ে গেলে মা, কেন কেন বলেই চিৎকার করে কাঁদতে থাকে মায়া। অয়ন চুপ করে ঘরের ভেতর পায়চারি করছে। 40 মিনিট হয়ে যাওয়ার পরও মায়াকে বের হতে না দেখে অয়ন বাথরুমের দরজার সামনে যেয়ে দাঁড়ালো। টোকা দিতে যেতেই ভেতর থেকে চাপা আর্তনাদ শুনতে পেল অয়ন। টোকা দিতে যেও পারে না অয়ন, সোফায় বসে পড়ে। মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক অত্যাচার করেছে। আর না, এবার থেকে ওকে সুখে রাখার, ওর ভালো থাকার দায়িত্ব আমি নিলাম। প্রতিজ্ঞা করলাম, যাই হয়ে যাক ওকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। খুব ভালোবাসবো ওকে, খুব। মাথাটা ঝিমঝিম করছে, ওষুধের ইফেক্ট এখনো রয়েছে। অয়ন উঠে যেয়ে দরজায় টোকা দিল। মায়া, মায়া ওয়াশরুম থেকে বের হতেই অয়ন দেয়ালে চেপে ধরে। আচমকা এমন হওয়ায় খানিকটা ভয় পেয়ে যায় মায়া। অয়ন এগিয়ে যায় মায়ার দিকে। গরম নিঃশ্বাস মায়ার চোখে মুখে পড়ছে। কেঁপে কেঁপে উঠছে মায়া। অজানা ভয়ে এসে জড়ো হয়েছে মনে। মায়ার কপালে কপাল, নাকে নাক রাখে অয়ন। বিব্রত বোধ করছে মায়া। কি করতে চায় অয়ন, এমন প্রশ্নই উকি দিচ্ছে মনে। সরি মায়া। অয়নের এমন কথায় চমকে ওঠে মায়া। শুধু সরি বলতেই এতটা কাছে চলে এসেছে, তাহলে কি ক্ষমা করে দিলেই ছুঁড়ে ফেলে দেবে? না, আর সে সুযোগ দিবই না। ভেবে মায়া অয়নকে ছাড়া দিয়ে সরিয়ে দেয়। কি হলো? কিছু হওয়ার বাকি রেখেছেন? সরি বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? ওকে মানলাম আপনার সরি, এবার ফিরিয়ে দিন আমার মাকে। দিন, ফিরিয়ে দিন। মায়া, পারবেন না তো? তাহলে সরি বলে নিজের দায় সরাতে আসবেন না একদম। দোষ তো আসলে আপনার না, আমার কপালের। তাই তো আজ আর গ্রামের মানুষদের, গ্রামের মেয়েদের হয়তো সুখ বলে কিছুই নেই। তাই তো যাগে, সরি বলতে হবে না, বলতে হবে না সরি। শুধু এই শারীরিক টর্চারের সাথে মানসিক টর্চারটা করবেন না প্লিজ। আমি তোমায়। বিবেক থাকলে ভেবে দেখুন টর্চার করেন কিনা। বলেই মায়া কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। মায়া, মায়া। না, কোনো সাড়াই দেয়নি মায়া। চলে গেছে কোথায় যেন। বিছানায় বসে পড়ে অয়ন। কিচ্ছু ভালো লাগছে না তার। কি করে সবটা পরিবর্তন করবে সে? কি করে বাচ্চা মেয়েটাকে নতুন জীবন দিবে? কি করে এই পরিস্থিতি থেকে নিজে বের হবে? কি করে? অয়নের ঘরে দৌড়ে এলো মুন্নি। অয়ন সিগারেট খাচ্ছে। মুন্নির এমন হন্তদন্ত হয়ে আসায় সিগারেট ফেলে দ্রুত উঠে মুন্নির সামনে যেয়ে দাঁড়ালো অয়ন। কি হচ্ছে তোর? হাঁপাচ্ছিস কেন? দাদাভাই, ভাবি। কি হচ্ছে তোর ভাবির? কোথায় ও? কি হচ্ছে তোর ভাবির? বল না। ভাবি ছাদের পাশে ইটের রেলিংয়ের ওপর উঠে দাঁড়িয়েছে। আমি নিচ থেকে দেখলাম। অনেকবার ডাকবার পরও ভাবি শুনল না। কিন্তু কি? বল না, কিন্তু কি? তোর ভাবি ঠিক আছে তো? বল না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? গল্পটির পরবর্তী অংশ আপলোড করা হবে এই চ্যানেলে, অর্থাৎ নুসরাত চ্যানেলে। চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। লিংকে ক্লিক করে গল্পটির পরবর্তী অংশ শুনতে পারবেন। ভালো থাকবেন আপনারা।